আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আমরা ঘটতে দেখি, যেটা কিছু কিছু হয়তো আমাদের বোধগম্য হয়, আবার কিছু জিনিস আমাদের ধরাছোঁয়ার বা বোঝার একদমই বাইরে থাকে। তো যেগুলো আমরা বুঝে উঠতে পারি না, সেইগুলোই আমরা বোধহয় অলৌকিক বলে তকমা দিয়ে থাকি। আজ তোমাদের বলবো মাঝেরহাটের একটি বাড়ির গল্প। তাই আগেই বলবো, স্কিপ না করে কিন্তু একদমই পুরো গল্পটা শুনতে হবে। ডায়মন্ড হারবার রোডের উপরেই মাঝেরহাট ব্রিজের ঠিক বাঁদিকে যে বাড়িটা ছিল, এক সময় এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংস্থার অফিস ছিল। এখানকার পাশের দুটো বড় বড় হল ঘরে তাদের গোডাউন ছিল। এই বাড়িতেই হাড় কাঁপানো অভিজ্ঞতা হয়েছিল এক্স মিলিটারি চীনে যুদ্ধ অংশে নেওয়া আকুতভয়ী অক্ষয় প্রসাদের। সে কাহিনী সে বলেছিল কলকাতার ভুতুরে বাড়ি নিয়ে গবেষণা করা সুভাষ সমাজদারকে। হাতের উপর পাত বাঁধানো শক্তপোক্ত লাঠি হাতে একাই দিব্যি পাহারা দিত অক্ষয় প্রসাদ। আচমকা এক রাত চারদিক কাঁপিয়ে বজবজে শেষ ট্রেনটা ছুটে গেল। ট্রেনের পেছনের লাল আলোটা অন্ধকারে মিলিয়ে যেতেই গুদামঘরে কেমন যেন একটা ঠক ঠক শব্দ হতে লাগলো। ছুটে গেল অক্ষয় প্রসাদ। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজা খুলে যেই না লাইট জ্বালানো হলো, দেখা গেল সেই ঘরে কিন্তু কেউই ছিল না। চারিদিকে তন্ন তন্ন খুঁজেও দেখলো সে, জানলা দরজা ছিটকিনি প্রত্যেকটি টেনে টুনে পরীক্ষাও করলো, সবকটাই বন্ধ। এবার হঠাৎই তার মনে পড়ে গেল, পাড়ার অনেকেই এই বাড়িটাকে জিন পরীর কোঠি বলে। ডাকাবুকো মানুষ অক্ষয় গ্রাহ্য করেনি সেদিন। আরও একদিন ভর দুপুরে অন্ধকার গুদামঘরের এক কোনায় খাটিয়া পেতে দিবানিদ্রা নিচ্ছিল সে। আচমকাই প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল। মাঠের দিকের জানলাগুলো দমাদ্দম বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে প্রচণ্ড শব্দ করে, অথচ সেখানে কিন্তু কোনো ঝড়ও নেই, বাতাসও নেই। নিশ্চয়ই বদমাস ছেলেপিলের কাজ। কন হেরে বদতমিজ কাইকা। হাঁক পেরে খাটিয়া থেকে উঠতে যাবে, তখনই খাটিয়াটা বো বো করে পাক খেতে থাকে। প্রচণ্ডভাবে মাথা ঘুরতে থাকে অক্ষয় প্রসাদের, আর তার মাঝেই স্পষ্ট দেখতে পায় অন্ধকার ঘরের কোণে এক দীর্ঘ ছায়ামূর্তি। পরনে লাল টকটকে জামা, আধময়লা ধুতি, মাথায় গোলাপি পাগড়ির রূপালি জড়ি অন্ধকারও চিকচিক করছে। অক্ষয় প্রসাদের আর কিছুই মনে নেই, কারণ সেটা দেখার পর সে মূর্ছিত হয়ে পড়েছিল। ওই বাড়িতেই দোতলায় থাকতেন পোর্ট ট্রাস্টের উচ্চপদস্থ কর্মী কিরণ শঙ্কর বাবু। তারই পরামর্শে অক্ষয় প্রসাদের সঙ্গে আরো একটি ছোকরা দারোয়ান শিবচরণ বহাল হন। মাঝে মাঝেই নিশিরাতে কান্নার শব্দ শোনা যেত। তেমনই এক রাতে চারিদিকে স্তব্ধতাকে চিরে এক ঘন্টি বেজে উঠল। ঘন্টি বাজতে বাজতে কেউ যেন একতলার গুদামঘর থেকে সিঁড়ি বেয়ে একেবারে ছাদের দিকে চলে গেল। আবার সারা বাড়িতে আলোড়ন তুলে ধীরে ধীরে নেমে এলো গোডাউনের দিকে। ততক্ষণে দুই দারোয়ানের সঙ্গে দোতলা থেকে টর্চ হাতে কিরণবাবুও তাদের সাথে যোগ দিলেন। ঠিক তখনই গোডাউনের ভেতরে যে ঘরটি থেকে ঘন্টির শব্দটা পাক খাচ্ছিল, সেখান থেকে ভেসে এলো এক অমানসিক আর্তনাদ। এ যেন অব্যক্ত যন্ত্রণায় ঘুমড়ে ঘুমড়ে কান্নার শব্দ। তিনজন ঘরে ঢোকা মাত্রই থেমে গেল সেই কান্না। আবার আগের মতো সব শুনশান। কিরণবাবু টর্চ ফেলে মেঝেটা ভালোভাবে দেখতে লাগলেন। কি দেখছেন বাবু? এখানটা দেখো অক্ষয়। মেঝের একটি স্থানে আলোর ফোকাস ফেলে কিরণবাবু বললেন,
তোমাদের গোডাউনটা কিন্তু অনেক পরেই তৈরি হয়েছে। দেখো কেমন মেঝেতে কেবল ইট পেতে তার ফাঁকে ফাঁকে সিমেন্ট দিয়ে জুড়ে দিয়েছে। শিবচরণকে একটা শাবল আনতে বলো তো। না বাবু, কোম্পানিকে না বলে গোডাউনের बीच में আমি খোঁড়াখুড়ি করতে দিতে পারি না হুজুর। ফের ঘন্টার ধ্বনি উচ্চকিত হয়। তীব্র বাতাসে সাওয়ার হয়ে ঘন্টির শব্দটা চলে গেল পাশের মাঠ পেরিয়ে বহু দূরে। প্রায় 10 বছর এই বাড়িটির দোতলায় সপরিবারে বাস করেছেন কিরণ শঙ্কর। ভারী নাগরাই জুতো পরে পায়ে হাঁটার শব্দ বা ফেরিওয়ালার ঘন্টার শব্দ, লাল জামা কাপড়, ছায়ামূর্তি, এসব সবকিছুই যেন আশ্চর্য অভিজ্ঞতা যে একেবারেই হয়নি তা নয়। চোখের ভুল, মনের ভুল ভেবে এতদিন তিনি উড়িয়ে দিয়েছিলেন। আজ আর সেটা তিনি উড়িয়ে দিতে পারছেন না। দিন কয়েক পর খুড়ো শ্বশুরের পাঠানো এক বৃদ্ধ মুসলিম ফকির এলেন। তার নির্দেশে সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। ধূপকাঠির গন্ধ ও ধোঁয়ায় বাতাস ভারী হয়ে উঠল। ফকির আসনে বসে চাপা স্বরে মন্ত্রোচ্চারণ করছেন। আচমকা বন্ধ ঘরে একটা দমকা বাতাস বয়ে গেল। জানলার কাচের শার্সিগুলো থরথর করে কেঁপে উঠল। মুহূর্তেই ফকিরের দেহ প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে গেল। বিশুদ্ধ হিন্দিতে সে এক মর্মান্তিক আর্তনাদ করে উঠল, রাম মুঝে খুন কিয়া, রাম মুঝে খুন কিয়া বলে। ঠান্ডা জলে ঝাপটা দিয়ে ফকিরের জ্ঞান ফিরিয়ে আনলো তার ছেলে। ফকির অবসন্ন দেহে চুপ করে বসে রইল। তার ছেলে বলে উঠল, বাপজান এক বর্ণও হিন্দি জানে না, অথচ হিন্দিতে কথা বললেন। সম্ভবত কোনো হিন্দুস্থানিকে খুন করা হয়েছিল, তাই তার প্রেতাত্মা বাপজানের ওপর ভর করেছিল। ফকির এবার ধীরে ধীরে বুক খুললেন। আমার মনে হয় এই বাড়িরই কোথাও তার লাশ গায়েব করা হয়েছিল। শ্রাদ্ধ শান্তি কিছুই না হওয়ায় এই বাড়ির থেকে মুক্তি পাচ্ছে না সে। ফকিরের নির্দেশে শান্তি সস্তয়ন এবং অষ্টপ্রহর কীর্তনের ব্যবস্থাও করা হয়েছিল, তবু উপদ্রব থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়নি। কিন্তু কেন? এ প্রশ্নের জবাব দিয়েছিলেন এলাকার প্রাচীন বাসিন্দা দেবেন সামন্ত। আরে মশাই, এই বাড়িটার ইতিহাস জানলে বুঝতে পারতেন এখানে ভুতুড়ে কাণ্ড কারখানা কেন ঘটে। ওই যে বাড়ির গায়ে গরুর হাড় ঝরানোর মাঠটা দেখছেন, ওটাও ছিল মহাশ্মশান। এই শ্মশানেরই দক্ষিণে ঘোলসা, অর্থাৎ এখানকার শাহাপুর তারাতলা, আর উত্তরে বর্ধমান রোড, মোমিনপুর। মাঝখানে ডকের খাল, এখন শুকিয়ে গেলেও একদিন আদিগঙ্গার সাথে যুক্ত ছিল। হুগলি নদীর জোয়ারের সময় এটা ফুলে ফেঁপে উঠত। সেই জলপথে বেহালা থেকে বিভিন্ন গঞ্জের ঘাটে যাতায়াত করত কত মহাজনী নৌকা। এখন যেখানে মাঝেরহাট স্টেশন, সেখানে ছিল নস্করপাড়া, ধীবরপল্লী। সেই সময় মাঝেরহাট ব্রিজ বলে কিছুই ছিল না, কেবল ছিল ধুধু মাঠ আর বুক সমান উঁচু বন তুলসীর ঝোপ। প্রায়শই দুই একটা লাশ পড়ে থাকতো সেখানে, কোনোটার আবার মুন্ডু কাটা, কোনোটার আবার গলায় ফাঁস। নস্করপাড়ার জেলে আর দক্ষিণ ঘোলসাপাড়ার শ্রমিকদের ভেতর মারামারি কাটাকাটি প্রায়ই লেগে থাকতো। খালের জলে ভাসিয়ে দেওয়া হতো কত লাশ। আর যে বাড়িটার কথা বলছেন সেই জায়গাটার নাম ছিল পালপাড়া। বর্ধিষ্ণু ব্যবসায়ী ছিলেন সব, এখানকার প্রত্যেকটা বাসিন্দাই ছিল অনেক ধনী। আর ওই বাড়িটাতেই বাস করতেন পালপাড়ার মাতব্বর বিপুল বিত্তশালী মানুজেন্দ্র পাল। বিশাল বাড়ি ছিল তার। বরিশা ঠাকুরপুকুরের দিকে জমিদারি, আর সারা দেশ জুড়ে কাপড়ের ব্যবসা। বিহার, উত্তরপ্রদেশ তো বটেই, সুদূর পাঞ্জাব, কাশ্মীর থেকেও বস্ত্র ব্যবসায়ীরা তার কাছে আসতেন। এলাকায় তিনি মানু পাল নামে বিখ্যাত ছিলেন।
আরও মানুষের কাছে ছুটে গিয়েছিলেন সুভাষবাবু। তার লেখাতে সেসব তত্ত্ব আমরা দেখেছি। পারিপার্শ্বিক বিবরণ থেকে অনুমান করা যায় যে দুর্ঘটনাটি ঘটেছিল 1890 থেকে 1900 সালের ভেতরে কোনো এক রাতে। সেই সময় যখন দক্ষিণের শহরতলিতে ট্রাম আসেনি, বাস চলত না। ঝকঝকে পিচ ঢালা ডায়মন্ড হারবার রোড তখনও শুরুই হয়নি। কাঁচা মাটির এবড়ো খেবড়ো পাথর নিবিড় অরণ্যের বুক চিরে চলে গেছে বেহালা থেকে ঠাকুরপুকুর গ্রামের দিকে। সরু সেই রাস্তায় ঘোড়া বা গরুর গাড়ি অবধি চলতে পারত না। যানবাহন বলতে স্রেফ চলত তখন ঘোড়া আর পালকি। এই পালকি চড়েই একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ব্রাহ্ম সমাজের মন্দির প্রতিষ্ঠা করতে। আবার ফিরে আসা যাক মানুজেন্দ্র পালের কথায়। সেদিনের বাবু সমাজের এক বিলাসী বাবু তিনি। বাবুদের দোষ গুণ সবই পুরো মাত্রায় মজুদ ছিল এই মানুষটির ভিতরে। তিনি যেমন পরোপকারী বা জনহিতকর কাজে অগ্রণী, তেমনি বিপরীতে তুমুল বদরাগী এবং ব্যাপক উচ্ছৃঙ্খল ছিলেন। চারটি সুন্দরী পত্নী তার অন্দরমহলে থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিয়মিত বাইজি বাড়িতে রাত কাটাতেন। প্রতি রাতেই প্রায় নেশা করে তিনি ভোর রাতে ঘরে ফিরতেন। অন্যদিকে মনোযোগী ব্যবসায়ী, দূর দূরান্ত থেকে বস্ত্র ব্যবসায়ীরা এসে আশ্রয় নেন তার গৃহে। কেনা বেচার সাথে অতিথি আপ্যায়নেও বিন্দুমাত্র ত্রুটি রাখেন না তিনি। তেমনি একদিন তার গৃহে উপস্থিত হন এক সুদর্শন তরুণ ব্যবসায়ী। তার পরনে ছিল টকটকে লাল রেশমের জামা এবং ধুতি, এবং মাথায় ছিল রূপোলি জড়ি বসানো গোলাপি রেশমের পাখড়ি। দীর্ঘ সুঠাম দেহ, অপূর্ব মুখশ্রী, ভদ্র নম্র। নাম ছিল তার বিনয়ানন্দ ঝা পাণ্ডে। বেনারস থেকে শাড়ি নিয়ে এসে বিক্রি করতে এসেছিলেন বেহালা অঞ্চলে। যুবক ব্যবসায়ীটির আদব কায়দায় এবং ব্যবহারে এবং চেহারায় মুগ্ধ হন মানুপাল। প্রচুর মাল পাইকারি দরে কিনলেন। সাধারণত তার বাড়িতেই আশ্রয় নিয়ে ভিন রাজ্যের বণিকরা এলাকায় ঘুরে ঘুরে মাল বিক্রি করতেন। মানুপাল সানন্দে তাকে গৃহে আশ্রয় দিলেন। ঘণ্টি বাজিয়ে সে আর তার কর্মচারীরা বিভিন্ন পাড়ায় পাড়ায় ফেরি করতে শুরু করলেন বেনারসি শাড়ি। পালমশাইয়ের বাড়িতে থাকার ফলে পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল তার। শাড়ির ব্যবসা করার সুবাদে অন্দরমহলেও প্রবেশের বাধা ছিল না তার। আর সেই ঘনিষ্ঠতাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে এই বাড়িটি ভাড়া নিয়েছিল এশিয়াটিক গ্যাস কোম্পানি। সেই কোম্পানির বড়বাবু নিশ্চিত করেরও অলৌকিক এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, যার ফলে তিনি পরের দিনই ওই বাড়ি ছেড়ে চলে আসেন কোম্পানির ডিরেক্টরকে জানিয়ে। সে রাতে ছিল ঘন অন্ধকার। নৈশভোজের পর বারান্দায় খানিক পায়চারি করে তিনি বারান্দার শেষ প্রান্তের টয়লেটের দিকে অগ্রসর হয়েছিলেন। ঠিক তখনই মেয়েলি কণ্ঠের উচ্ছল হাসির শব্দে কেঁপে ওঠে তার বুক। হাসির শব্দ অনুসরণ করে তিনি যখন একতলায় নামলেন, ঘরগুলোর দিকে চোখ পড়তেই দেখেন একটি ঘরে জোরালো আলো জ্বলছে। নিশীথবাবু সিঁড়ি দিয়ে নেমে আসতেই মুহূর্তের মধ্যে আলো নিভে গেল। কেউ নেই, আদিম অন্ধকার শুধু থমথম করছে। দীর্ঘশ্বাসের মতো একটা বাতাস খেলে গেল শরীরের চারপাশে। সেই রাতে 1:30-2টোর সময় শুনেছিলেন তিনি বীভৎস এক চিৎকার, এবং তিনি স্পষ্ট শুনছেন কেউ যেন বলছে যে আমাকে বাঁচাও, কেউ যেন আমাকে মারার চেষ্টা করছে।
তারপর যা দেখেছিলেন সেই ভয়াবহ ঘটনা বলতে পরবর্তীকালেও নিশীথবাবুর সর্বাঙ্গ কেঁপে উঠত। ওই রাতের দৃশ্য দেখার পরদিনই তিনি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। আর কোনোদিনই তিনি ওখানে ফিরে আসেননি। সেদিন রাতে ঠিক কি দেখেছিলেন নিশীথবাবু? যে ঘরে তিনি আলো জ্বলতে দেখেছিলেন সেই ঘরে কালি পড়া এক লণ্ঠনের আধো আলো আধো ছায়ায় বলির পাঠার মতো দাঁড়িয়ে থরথর করে কাঁপছে এক হিন্দুস্তানি বেনিয়া, আর ভিতা এক নারী ছোটাছুটি করছে। খোলা দরজার সামনে রামদা হাতে এক বলিষ্ঠ পুরুষ হিংস্র সাপুদের মতো জ্বলজ্বল করছে চোখ দুটো। ক্রুদ্ধ হুঙ্কার দিয়ে তিনি লাফিয়ে পড়েন যুবকটির উদ্দেশ্যে। চিৎকার করতে করতে ছুটে পালাতে চেয়েছিলেন ভিন রাজ্যের তরুণ ব্যবসায়ীটি, কিন্তু তার আগেই তার কাটা মুন্ডুটা ছিটকে পড়ল মাটিতে। কাটা গাছের মতোই লুটিয়ে পড়ল দেহটা। এর বেশি কিছু বলতে পারেননি নিশীথবাবু। ওই দৃশ্য দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। প্রেততত্ত্বের একটি জনপ্রিয় তত্ত্ব বলে, অতৃপ্ত বিদেহী আত্মা কেবল পুরনো জায়গায় আনাগোনা করে সেটা নয়, সাবেক পটভূমিতে সাবেক সেই মৃত্যু দৃশ্যটিও অনেক সময় পুনরাভিনয় করে যায়। সেদিন ঠিক কি হয়েছিল সেটা সঠিকভাবে জানা যায় না, তবে প্রতিবেশীদের সন্দেহ ছিল বিনোদানন্দকে খুন করে তার দেহ ডকের জলে ফেলে দেওয়া হয়েছিল। কারোর সন্দেহ লাশটি গুম করে পুঁতে দেওয়া হয়েছিল ওই বাড়িরই কোথাও। আমরা আবার ফিরে যাব পোর্ট ট্রাস্টের অফিসার কিরণ শঙ্কর বাবুর কাছে। চমকপ্রদ কাহিনীটি তিনি বলেছিলেন গবেষক সুভাষ সমাজদারকে। ফকিরের নির্দেশে শান্তি সাস্তয়নের পর কীর্তনের আয়োজন করেছিলেন কিরণবাবু। সেই রাতেই ঘটেছিল সেই ঘটনা। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। থই থই জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। ছিটকিনি তোলা বন্ধ ঘরের ভেতর আচমকাই খটখট জুতোর শব্দে ঘুম ভেঙে যায় কিরণবাবু। এ বাড়িতে এইরকম পদশব্দ নতুন কিছু নয়। কিরণবাবু চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকেন। আজ কিন্তু বারান্দা থেকে ঘরের ভেতর চলে এলো শব্দটা, এসে থেমে গেল একদম বিছানার সামনে। কিরণবাবু চোখ মেলে শিউরে উঠলেন। দেখলেন ঘরের দরজাটা হাট করে খোলা। বিছানার কাছে দাঁড়িয়ে এক দীর্ঘ ছায়ামূর্তি। মাথায় জড়ি বসানো পাগড়ি চাঁদের আলোয় ঝকঝক করছে। গায়ে টকটকে লাল কুর্তা এবং ধুতি। হাতছানি দিয়ে তাকে দেখেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সে। নিশির ডাক পাওয়া মানুষের মতো দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকেন কিরণবাবু। তার মনে হয় আর একজন যেন তার পাশে পাশেই আছেন, গা ঘেঁষে। সে যেন কিছু তাকে বলতে চাইছেন। নিচে নেমেই আবার তিনি দেখতে পেলেন তাকে। নিম গাছটির নিচে সে দাঁড়িয়ে আছে। এবার সে ঘুরে গেল সেই একতলার ঘরগুলোর দিকে। কিরণবাবু তাকে অনুসরণ করে বড় ঘরটির সামনে এসে উপস্থিত হলেন। দেয়াল ঘেঁষে একটি চৌবাচ্চা, তার ভেতরে ঢুকে উত্তর দিকের দেওয়ালে আর চৌবাচ্চার মাঝখানে ইটের ওপর পা ঘষে ঘষে ইঙ্গিত করেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল সেই ছায়ামূর্তি। কিরণবাবু একটি বিশাল শাবল নিয়ে এসে উন্মাদের মতো ইট সরিয়ে মাটি খুঁড়তে লাগলেন। নিজের হাতের ওপর যেন কোনো রকম বশই তার ছিল না। অক্লান্ত খুঁড়েই চলেছেন তিনি। এরপর তিনি দেখলেন সাদা সাদা কি যেন উঠে আসছে নিচ থেকে। হাতে নিয়ে বুঝলেন সেগুলো সব চুন। বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল
জাহাঙ্গীরনামায় তিনি পড়েছিলেন, মোগল হারেমের প্রান্তে থাকতো চুন বোঝাই গোমঘর। কত হতভাগিনীদের লাশ যে সেই চুনের স্তূপে ঠাঁই পেত, লেখাঝোকা নেই। আসলে চুন মৃতদেহকে পচন ধরতে দেয় না। ভাবতে ভাবতেই টং করে একটা শব্দ কিছুতে আঘাত করলো হাতের শাবলটা। ততক্ষণে শাবল চালানোর শব্দে হাজির হয়ে গেছে বাড়ির দুই দারোয়ান, অক্ষয় প্রসাদ আর শিবচরণ। এবার তিনজনে মিলে শক্ত জিনিসটা বের করলেন, একটি নরকঙ্কালের কিছু হাড়গোড় আর গোলাপি রঙের রেশমের একটি বস্ত্রখণ্ড। সে রাতেই সেই সব হাড়গোড় ডকের শ্মশানে দাহ করে যথা নিয়মে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয়। তারপর থেকে সেই জড়ি বসানো রেশমের গোলাপি পাখড়ি পরা সেই যে ছায়ামূর্তি, তাকে আর দেখা যায়নি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই করে দিও। আর এরকমই কিন্তু দারুণ দারুণ ভূতের গল্প শুনতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।